হ্যালো ক্লাস 9, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমি এবার থেকে তোমাদের এই চ্যানেলে লাইফ সায়েন্স ক্লাস নেব। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আমি জানি যে পরিস্থিতি চলছে, এখন বাড়িতে বসে রয়েছে সকলেই, স্কুলে যেতে পারছো না, কোথাও বাইরে হয়তো পড়তেও যেতে পারছো না। তো এই পরিস্থিতির মধ্যে থেকে পড়াশোনা করাটা একটু চ্যালেঞ্জিংই হতে পারে, কিন্তু তাও আমি চাইবো যে তোমরা মন দিয়ে পড়াশোনাটা করো, কারণ পরীক্ষা তোমাদের নিশ্চয়ই হবে, অনলাইনেই হয়তো হবে স্কুলের পরীক্ষা। তাই মন দিয়ে পড়াশোনাটা করো। আর ক্লাস 9-10 এই দুটো বছর কিন্তু খুব ভাইটাল বছর। ক্লাস 9-এর লাইফ সায়েন্সটাও খুব ভাইটাল, কারণ ক্লাস 9-এর লাইফ সায়েন্সটা পরবর্তীকালে আবার যারা গিয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তারা দেখবে যে ক্লাস 9-এ তোমাদের লাইফ সায়েন্সে যে টপিকগুলো রয়েছে সেগুলো আবার পরে গিয়ে 11-এ সেই টপিকগুলো রয়েছে। এখন অবশ্যই এখানে যেটা 5টা পেজ জুড়ে রয়েছে সেটা ওখানে হয়তো আরো বড় করে গিয়ে 50টা পেজ জুড়ে থাকবে, কিন্তু তার ভিত্তিটা তোমাদেরকে কিন্তু ক্লাস 9-এই তৈরি করতে হবে। তো আর কথা বাড়াবো না এবং সরাসরি ভিডিওতে ঢুকে যাবো। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে এবং তোমাদের যেখানে সমস্যা হবে, যেখানে কোনো প্রশ্ন থাকবে সেই প্রশ্নটাকে কমেন্ট সেকশনে করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আমরা আজকে পড়াটা শুরু করছি। এখন আজকে আমরা যে পড়াটা করছি সেটা হচ্ছে ক্লাস 9-এ তোমাদের লাইফ সায়েন্সের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি, সেই চ্যাপ্টারটাকে আজকে আমরা শুরু করব। তো শুরু করার আগেই আমি একটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে আমার হাতের লেখা তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে। খুব একটা ভালো নয় বললে হয়তো একটু অতিরঞ্জিত করা হবে, ব্যাপারটা হচ্ছে ভালো নয়। বোর্ডে আমার হাতের লেখা একদমই ভালো নয়, তাও আমি চেষ্টা করছি বড় বড় করে লেখার, যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো এবং আমি বোর্ডে যেটাই লিখবো সেটাও আমি মুখে বলে দেবো, যাতে তোমরা ভালো করে জিনিসটা বুঝতে পারো। তাও কোথাও অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে জানাবে এবং আমরা চেষ্টা করবো সেই ডাউটটাকে সলভ করে দেওয়ার। তো আজকের প্রথম চ্যাপ্টার আমরা শুরু করছি, জীবন ও তার বৈচিত্র্য। এবার চ্যাপ্টারটার নামটা পড়েই তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারছো যে আমরা এই চ্যাপ্টারটাতে কি পড়তে চলেছি। এর প্রথম যে শব্দটা রয়েছে জীবন, প্রথমে আমরা কথা বলবো এই শব্দটাকে নিয়ে। এখন ক্লাস 9-এর ছেলে মেয়েদেরকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে ডিফাইন লাইফ বা জীবনের সংজ্ঞা দাও, তো অনেকেই হয়তো তোমরা আমাকে উত্তর দেবে ইটস কমপ্লিকেটেড ম্যাম। হ্যাঁ, ঠিকই, জীবনের সংজ্ঞাটা সত্যিই খুব কমপ্লিকেটেড। তোমরা কি সেন্সে বলবে আমি জানি না, কিন্তু সংজ্ঞার দিক থেকেও কিন্তু জীবনের সংজ্ঞাটা খুব কমপ্লিকেটেড, কারণ একটা সংজ্ঞায়, একটা লাইনের মধ্যে জীবন জিনিসটাকে ঠিকঠাক ভাবে সংজ্ঞায়িত করা যায় না। তো আমি তোমাদেরকে প্রথমে একটু বোঝানোর চেষ্টা করছি। আমরা আমাদের চারপাশে যে জিনিসগুলোকে দেখি, তো সেই সমস্ত জিনিসকে আমরা খুব সহজে দুভাগে ভাগ করে ফেলি, যে এটা একটা লিভিং অবজেক্ট, এটা একটা নন লিভিং অবজেক্ট, অর্থাৎ এটা একটা সজীব বস্তু এবং এটা একটা জড় বস্তু। আমরা আমাদের চারপাশে যে জিনিসগুলোকে দেখি সেগুলোকে আমরা এই দুটো ভাগে ভাগ করে ফেলি। আমার প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে আমরা এই ডিফারেন্সিয়েশনটা করি, অর্থাৎ এই যে ভাগটা আমরা করছি সেটা আমরা কিসের ভিত্তিতে করছি, যে এটা একটা সজীব বস্তু এবং এটা একটা জড় বস্তু। আমি যদি জিজ্ঞেস করি এক কথায় তোমরা কি উত্তর দেবে? তোমরা বলবে জীবন। জীবনের ভিত্তিতে করছি, অর্থাৎ সজীব বস্তু সেটাই যার ভেতর জীবন রয়েছে এবং জড় বস্তু সেটাই যার ভেতর এই জীবনের অস্তিত্ব নেই। এখন আমি যদি তোমাদের আরেকটা প্রশ্ন করি যে এর ভেতর জীবন রয়েছে, অর্থাৎ সজীব বস্তু বা লিভিং অবজেক্টের মধ্যে জীবনের অস্তিত্ব রয়েছে, এটা তোমরা কি করে বুঝছো? বা এটার মধ্যে যে সেই অস্তিত্বটা নেই সেটাই বা তোমরা কি করে বুঝছো? মানে জীবন তো আর এমন কোনো বিষয় না যে জীবনটা লেখা রয়েছে, যে একটা অবজেক্টের ওপর এখানে আমরা লেখা রয়েছে লাইফ, এটা দেখে আমরা বলছি যে হ্যাঁ এটার উপর লাইফ লেখা অর্থাৎ জীবন লেখা, তার মানে এটা হচ্ছে একটা সজীব বস্তু। আর যেটার উপর লেখা নেই সেটা কোনো সজীব বস্তু নয়। তাহলে তো আমাদের লাইফ সায়েন্স বইয়ের উপরেও লেখা আছে লাইফ, তাহলে কি সেটা কোনো সজীব বস্তু নয়? অর্থাৎ লাইফ লেখা বা এই বিষয়টা নয়। কি বিষয়? জীবন বেশ কিছু বৈশিষ্ট্যের একটা সমন্বয় টাইপের, অর্থাৎ অনেকগুলো বৈশিষ্ট্যকে আমরা একত্রিত ভাবে জীবন বলবো। যেরকম তোমরা বললে, তোমাদেরকে আমি বললাম যে দুটো বস্তুকে তোমরা আলাদা করছো, যে এটা একটা সজীব বস্তু এবং এটা একটা জড় বস্তু। কিসের ভিত্তিতে আলাদা করছি আমরা? বেশ কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে, যে বৈশিষ্ট্যগুলো একটা সজীব বস্তুর ভেতরে অবস্থান করছে, অর্থাৎ বর্তমান রয়েছে, এবং সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই জড় বস্তুর মধ্যে নেই। এই যে বৈশিষ্ট্যগুলো, যেটা একটি জড় বস্তু এবং একটি সজীব বস্তুকে আলাদা করছে, এই সকল বৈশিষ্ট্যর একটি সমন্বয় হচ্ছে জীবন।
তোমাদের সাঁতরার বইতে বা যে যেই বই ফলো করো সেখানে জীবন সম্পর্কে একটি সংজ্ঞা লেখা আছে, যেটা অবশ্যই এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যদিও আমি বারবার করে একটা কথা বলছি যে একটা লাইনের মধ্যে জীবনকে ঠিকঠাক ভাবে সংজ্ঞায়িত করা যায় না, তাও তোমাদের বইতে যেটা দেওয়া রয়েছে সেখান থেকে কিছুটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে, তাই সেই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবে। কিরকম রয়েছে সেই সংজ্ঞাটা? বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, অভিব্যক্তি ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে বলা হয় জীবন। অর্থাৎ কি কি বলছে? বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, অভিব্যক্তি ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে বলা হয় জীবন। এখন এই সংজ্ঞার ভেতরে বেশ কিছু পয়েন্ট রয়েছে, যেরকম বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, অভিব্যক্তি, তো এই এবং ইত্যাদি লেখা আছে, কারণ আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো একটা সজীব বস্তুকে একটি জড় বস্তুর থেকে আলাদা করে দিচ্ছে। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো। এই যে তোমাদের তার আগে বলছি, তোমাদের সংজ্ঞার মধ্যে একটা জায়গায় লেখা আছে প্রোটোপ্লাজমীয় বস্তু। এবার প্রোটোপ্লাজম জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 8 হয়তো তোমরা পড়ে এসেছো। সেটা হচ্ছে, আমি লিখছি বোর্ডে এবার, protoplasm equals to cytoplasm। তোমরা এই জিনিসগুলো কিন্তু নোট করে নাও, একটা জায়গায় সমস্ত জিনিসগুলো তাহলে লেখা থাকবে তোমাদের। সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, অর্থাৎ এটা যদি একটা সেল মেমব্রেন হয় তাহলে এর ভেতর রয়েছে সব জায়গায় ছড়িয়ে সাইটোপ্লাজম, এবং মাঝখানে বা কোথাও একটা যে নিউক্লিয়াস রয়েছে, যার ভেতর নিউক্লিওপ্লাজম এবং অন্যান্য নিউক্লিয় বস্তু রয়েছে। তো এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম মিলিয়ে তৈরি হচ্ছে প্রোটোপ্লাজম। তো যেটা আমাদের সংজ্ঞায় লেখা আছে যে প্রোটোপ্লাজমীয় সংগঠনটাকে বলা হয় জীবন, অর্থাৎ সজীব বস্তুর মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু প্রোটোপ্লাজম বা কোষ। একটা কোষ অথবা অনেকগুলি কোষ নিয়ে একটি জীবদেহ তৈরি হয়। জীবদেহের ভেতরে এই প্রোটোপ্লাজম সমন্বিত কোষ, তার উপস্থিতিটা কিন্তু একান্ত আবশ্যক। যেরকম এক কোষই হতে পারে জীবটা, অর্থাৎ একটি কোষ নিয়ে তার সমস্ত জীবদেহ তৈরি হতে পারে। তার উদাহরণ কি হবে? অ্যামিবা। অ্যামিবা হচ্ছে এক প্রকারের এককোষী জীব। এবং এছাড়াও রয়েছে যেগুলো মানব দেহের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে অনেকগুলি কোষ নিয়ে তৈরি হয় কলা, অনেকগুলি কলা নিয়ে তৈরি হয় একটি অঙ্গ, অঙ্গ নিয়ে তন্ত্র, এবং তন্ত্র নিয়ে সমস্ত জীবদেহটা তৈরি হচ্ছে। এই বিষয়ে আমরা আরো বিশদে পরে পড়বো। তো এককোষী অথবা বহুকোষী হবে সজীব বস্তু, কিন্তু একটা জড় বস্তুর মধ্যে কিন্তু সেই কোষ বা প্রোটোপ্লাজমের কোনো উপস্থিতি কিন্তু থাকবে না, অর্থাৎ এই প্রোটোপ্লাজমের উপস্থিতিটাও একটা বৈশিষ্ট্য যেটা সজীব বস্তুর থাকে। এবার আমরা সজীব বস্তু এবং জড় বস্তু এই দুটোর পার্থক্যটা একবার দেখে নেব, তাহলে আমরা বুঝে যাব যে কোন বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে, অর্থাৎ জীবন যে বৈশিষ্ট্যগুলোর সমন্বয়, সেই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আমরা তো সজীব বস্তু এবং জড় বস্তুকে আলাদা করছি বা পার্থক্য করছি। সেই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে যাব, তারপর আমরা সেই বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে বিশদে আলোচনা করব। তাহলে এবার আমরা সজীব বস্তু এবং জড় বস্তুর পার্থক্যটা দেখব। তোমরা নিশ্চয়ই জানো যে কিভাবে আমরা পার্থক্য লিখবো উঁচু ক্লাসে ওঠার পর। সেটা হচ্ছে, প্রথমে আমরা একটি ঘর বানাবো, সেটি হচ্ছে বিষয়, এরপরে লিখবো সজীব বস্তু এবং তারপর হবে জড় বস্তু। তোমরা এইভাবেই ছকটা বানিয়ে নাও। আমি এখানে শুধুমাত্র বিষয়গুলো লিখছি, তোমরা অবশ্যই পুরো ছকটাকে কমপ্লিট করবে, অর্থাৎ বিষয় লিখবে, সজীব বস্তুর ক্ষেত্রে কি ঘটে লিখবে, জড় বস্তুর ক্ষেত্রে কি ঘটে লিখবে। আমি এখানে শুধুমাত্র বিষয়গুলোকে লিখে নিচ্ছি। বিষয়ের মধ্যে প্রথম যেটা করব সেটা হচ্ছে আকার আয়তন। সজীব বস্তুর একটি নির্দিষ্ট আকার এবং আয়তন রয়েছে, যেটা জড় বস্তুর ক্ষেত্রে নেই। অর্থাৎ জড় বস্তুর নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে না। অবশ্যই আকার আয়তন কিন্তু অবশ্যই জড় বস্তুরও রয়েছে, কিন্তু নির্দিষ্ট নয় সেটা। অর্থাৎ সজীব বস্তুর ক্ষেত্রে আকার এবং আয়তনটা নির্দিষ্ট, যেটা জড় বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট নয়। এটা হবে তোমাদের পার্থক্যের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আমরা লিখব প্রোটোপ্লাজমীয় সংগঠন।
প্রোটোপ্লাজমীয় সংগঠন। প্রোটোপ্লাজমীয় সংগঠনের পয়েন্টে কি লেখা হচ্ছে? সজীব বস্তুর ভেতরে প্রোটোপ্লাজমীয় সংগঠন উপস্থিত এবং জড় বস্তুর ক্ষেত্রে প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকে না। অবশ্যই প্রোটোপ্লাজমীয় সংগঠন বলতেই কোষ, জীবদেহ অতি অবশ্যই কোষ নিয়ে তৈরি হবে, একটি বা একাধিক, একটি বা লক্ষাধিক কোষ নিয়ে তৈরি হবে জীবদেহ, কিন্তু সেটা জড় বস্তুর ক্ষেত্রে কিন্তু কোনো কোষের উপস্থিতি থাকবে না। যেরকম এই পেনটা একটা জড় বস্তু, এই পেনটার মধ্যে কি কোথাও কোনো কোষের অবস্থান রয়েছে? নেই। তাহলে কি জড় বস্তুর মধ্যে প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকবে না, সজীব বস্তুর মধ্যে প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকবে। 3 নম্বর পয়েন্ট, এটা কেউ বুদ্ধি ভেবো না, এটা হচ্ছে বৃদ্ধি। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে বৃদ্ধি। সজীব বস্তুর ক্ষেত্রে বৃদ্ধি দেখা যায়, জড় বস্তুর ক্ষেত্রে বৃদ্ধি দেখা যায় না। আমি নিজেকে একটা সজীব বস্তু এবং এই পেনটাকে জড় বস্তু বলে কল্পনা করছি, অর্থাৎ আমি বলতে এখানে মানুষের কথা বলছি, বা যে কোনো সজীব বস্তুকে তোমরা কল্পনা করে নাও। সেই সজীব বস্তুর অবশ্যই বৃদ্ধি দেখা যায়, কিন্তু এই পেনটা বা এই যে বোর্ডটা, এটা কি কোনো বৃদ্ধি হবে নিজে নিজে? তো হবে না। তাহলে হচ্ছে এই পেন বা বোর্ড বা যে কোনো জড় বস্তু, তার কোনো বৃদ্ধি দেখা যায় না। তাহলে 3 নম্বর পয়েন্টটা আমরা পড়লাম। এবার আমরা 4 নম্বর পয়েন্টের দিকে যাব। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে উত্তেজিতা। উত্তেজিতা পয়েন্টটা হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া। সজীব বস্তুর উদ্দীপনায় সাড়া দেওয়া ধর্মকেই বলা হয় উত্তেজিতা। তাহলে অবশ্যই সজীব বস্তুর এই উত্তেজিত ধর্মটি বর্তমান, এবং জড় বস্তুর ক্ষেত্রে এই উত্তেজিতা ধর্মটি বর্তমান নয় বা থাকে না তাদের ক্ষেত্রে। 5 নম্বর পয়েন্টে আমরা লিখব বিপাক। সজীব বস্তু, যে কোনো সজীব বস্তু বা জীবের ক্ষেত্রে বিপাক পরিলক্ষিত হয়, কিন্তু জড় বস্তুর ক্ষেত্রে কোনো প্রকার বিপাক পরিলক্ষিত হয় না। 5 নম্বর পয়েন্টের পর 6 নম্বর পয়েন্টে আমরা লিখব প্রজনন, বংশ বৃদ্ধি করার ক্ষমতা। অবশ্যই সজীব বস্তুর ক্ষেত্রে প্রজনন দেখা যায়, কিন্তু কোনো জড় বস্তুর ক্ষেত্রে প্রজনন কিন্তু দেখা যায় না। আমরা এই সমস্ত বিষয়গুলোকে পরে বিশদভাবে আলোচনা করব। আমি এখন শুধুমাত্র পার্থক্য, যদি তোমাদের প্রশ্ন আসে সজীব বস্তু এবং জড় বস্তু বা জীব এবং জড়ের পার্থক্য লেখো, তাহলে বিষয়ের ক্ষেত্রে তোমরা কি কি পয়েন্ট লিখবে আমি সেগুলো লিখছি। এরপরে আমরা এই পয়েন্টগুলোকে নিয়ে বিশদে আলোচনা করছি। 6 এর পর 7 নম্বরে আমরা চলে যাব। সেখানে কি লিখবো আমরা? জীবন চক্র। সজীব বস্তুর ক্ষেত্রে জীবন চক্র দেখা যায়, যে কোনো জীবের জীবন চক্র রয়েছে, কিন্তু কোনো জড় বস্তুর জীবন চক্র কিন্তু থাকে না। এরপরে 8 নম্বর পয়েন্ট লিখবো আমরা চলন ও গমন। চলন এবং গমন কি সেই বিষয়ে আমরা পরে পড়ছি। যেটা এখন বলা সেটা হচ্ছে জীবের ক্ষেত্রে চলন এবং গমন ঘটে, কিন্তু কোনো জড়ের ক্ষেত্রে বা জড় বস্তুর ক্ষেত্রে চলন বা গমন ঘটে না, এর মধ্যে কোনো ঘটনাটিই ঘটে না। তাহলে তোমরা এই পয়েন্টগুলোকে নোট ডাউন করে নিয়েছো। কি কি হবে? আকার আয়তনের পয়েন্টটাকে কিভাবে আমরা লিখবো? যে সজীব বস্তুর নির্দিষ্ট আকার আয়তন রয়েছে, কিন্তু কোনো জড় বস্তুর নির্দিষ্ট আকার আয়তন থাকে না। 2 নম্বর পয়েন্ট প্রোটোপ্লাজমীয় সংগঠন। সজীব বস্তুর দেহে প্রোটোপ্লাজমীয় সংগঠন বর্তমান, কিন্তু জড় বস্তুর ক্ষেত্রে প্রোটোপ্লাজমীয় সংগঠন বলে কিছুর অস্তিত্ব নেই। বৃদ্ধি, জীব দেহের বৃদ্ধি ঘটে, জড় পদার্থের এরকম কোনো ধর্ম পরিলক্ষিত হয় না। উত্তেজিতা ধর্ম জীব দেহরা বা সজীব বস্তুরা প্রদর্শন করে, কিন্তু জড় বস্তুর ক্ষেত্রে কোনো উত্তেজিতা ধর্ম প্রদর্শিত হয় না। 5 নম্বর পয়েন্ট বিপাক। সেম বিষয় সজীব বস্তুর ক্ষেত্রে ঘটে, জড় বস্তুর ক্ষেত্রে ঘটে না। প্রজননও তাই, সজীব বস্তুর ক্ষেত্রে ঘটবে, জড় বস্তুর ক্ষেত্রে ঘটবে না। জীবন চক্র, যার জীবনই নেই তার আবার কি জীবন চক্র? স্বাভাবিক জড়ের কোনো জীবন চক্র থাকে না, কিন্তু জীবের জীবন চক্র রয়েছে। চলন ও গমন, এটাও জীব দেহে পরিলক্ষিত হবে, কিন্তু কোনো জড় বস্তুর ক্ষেত্রে পরিলক্ষিত হবে না। তোমরা এই জিনিসগুলোকে ভালো করে নোট ডাউন করে নাও, এবং কার ক্ষেত্রে দেখা যায় কার ক্ষেত্রে দেখা যায় না, যদিও ভীষণ সোজা, ভীষণ কমন সেন্স থেকে বিষয়গুলো বোঝা যায়, তাও তোমরা অবশ্যই পয়েন্টগুলোকে নোট ডাউন করে নাও, কারণ এরপর আমরা এই পয়েন্টগুলোকে ধরে ধরেই আলোচনা করব।
আশা করছি তোমাদের পয়েন্টগুলো নোট ডাউন করা হয়ে গেছে। তাহলে এবার আমরা এই পয়েন্টগুলো অর্থাৎ তাহলে একটা জিনিস কি বোঝা গেল যে সজীব বস্তুর ক্ষেত্রে আমরা লিখছি যে সমস্ত ঘটনাগুলো পরিলক্ষিত হয়, কিন্তু জড়ের ক্ষেত্রে পরিলক্ষিত হয় না। তাহলে সজীব বস্তুর বৈশিষ্ট্য এগুলোই, এই পয়েন্টগুলোই বৈশিষ্ট্য। তাহলে এবার এই পয়েন্টগুলোকে আমরা আরেকটু ডিটেলসে পড়ে নেব। প্রথমে আকার আয়তন। এখানে বোঝানোর কিছু নেই, একটি সজীব বস্তুর নির্দিষ্ট আকার আয়তন থাকে। এই পয়েন্টটাকে এর থেকে বেশি ইলাবোরেট করার কোনো জায়গা নেই। পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় সংগঠন। প্রোটোপ্লাজমীয় সংগঠনটা আমরা আরেকবার একটু মনে করে নিই। প্রোটোপ্লাজম কি? সাইটোপ্লাজম বা এবং নিউক্লিয়াস, এই দুটো জিনিসকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। এই টার্মিনোলজিটার মানেটা কি সেটা বলা হলো। প্রোটোপ্লাজম টার্মটার মানে কি? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। অর্থাৎ প্রোটোপ্লাজমীয় সংগঠন বলতে কোষের কথাই বলা হচ্ছে। একটি বা একাধিক লক্ষাধিক কোষ নিয়ে একটি জীবদেহ তৈরি হয়। একটি কোষ নিয়ে তৈরি হতে পারে যেরকম অ্যামিবা, বা অনেক কোষ নিয়ে তৈরি হবে যেরকম বহুকোষী আমরাই বা উদ্ভিদ। তো সেক্ষেত্রে প্রোটোপ্লাজমীয় সংগঠন সজীব বস্তুর একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি কি? জীবদেহে শুষ্ক ওজনের স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে বলা হয় বৃদ্ধি। এই যে পয়েন্টের মধ্যে একটা শব্দ আমি বললাম সেটা হচ্ছে, আমি কালো পেন দিয়ে লিখলে এখানে বুঝতে সুবিধা হবে, আমি কালো পেনটা দিয়ে লিখবো। তো বৃদ্ধির ক্ষেত্রে কি? জীবদেহের আকার, আয়তন, শুষ্ক ওজনের স্থায়ীভাবে বৃদ্ধি পাওয়াকে। বৃদ্ধির যে সংজ্ঞাটা তোমাদের বইতে লেখা আছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদেহের আকার, আয়তন এবং শুষ্ক ওজনে স্থায়ীভাবে বৃদ্ধি পাওয়া। এই যে স্থায়ী শব্দটা, স্থায়ীভাবে বৃদ্ধি, এই স্থায়ী শব্দটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যে খাদ্যটা গ্রহণ করছি সেই খাদ্যটা আমাদের খাদ্যনালীর মধ্যে থেকে দেহের ভেতরে যাচ্ছে, এবং দেহের ভেতরে গিয়ে সেই খাদ্যটা ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং কোষ দ্বারা সেই খাদ্যটা শোষিত হচ্ছে। খাদ্য থেকে যে পুষ্টিটা আমরা পাচ্ছি সেটা কোষ নিচ্ছে, এবং ফাইনাল কি হচ্ছে, তার ফাইনাল আউটপুটটা হচ্ছে আমরা জীবদেহ বৃদ্ধি পাচ্ছে। তার কি হচ্ছে? শুষ্ক ওজনের স্থায়ীভাবে বৃদ্ধি করছে। আমি বারবার বলছি, সংজ্ঞা এলে বা যেখানেই তোমরা বৈশিষ্ট্যের কথা লিখবে সেখানে স্থায়ীভাবে কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমাদের সাঁতরার বইতে হয়তো লেখা নেই যে স্থায়ীভাবে, তো এটা তোমরা নোট ডাউন করে নাও যে স্থায়ীভাবে বৃদ্ধিটাকে, স্থায়ীভাবে বেড়ে যাওয়াটাকে বলা হয় বৃদ্ধি। অর্থাৎ শুষ্ক ওজন, আকার, আয়তন প্রভৃতি স্থায়ীভাবে বেড়ে যাওয়া। 4 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে উত্তেজিতা বা উদ্দীপনায় সাড়া দেওয়া। অর্থাৎ উত্তেজিতা কি সেটা আমরা আগেই বললাম। যে কোনো জীবের উদ্দীপনায় সাড়া দেওয়ার ধর্মকে বলা হয় উত্তেজিতা। কিরকম? এটা আমাকে যদি এখন এখানে একটা চিমটি কাটা হয়, অবশ্যই আমার লাগবে এবং আমি তাতে রিয়াক্ট করব। বা তোমরা যেটা সবাই পড়েছো সেটা হচ্ছে লজ্জাপতি পাতার গায়ে আমরা স্পর্শ করলে সেটা গুটিয়ে যায়। বা একটা কেন্নকে যদি তোমরা সবাই নিশ্চয়ই জানো কেন্ন কি জিনিস। তো সেই কেন্নটাকে যদি কিছু দিয়ে স্পর্শ করা হয় তো সেই কেন্নটাও কিন্তু এভাবে গুটিয়ে যায়, একদম রাউন্ড হয়ে যায়। তো এই সমস্তগুলোই হচ্ছে কিন্তু তার উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা, যেটা হচ্ছে তার উত্তেজিতা ধর্ম। এখন এই পেনটাকে আমি এবার স্পর্শ করলাম, পেনটাকে আমি টোকা মারলাম, পেনটা কি কোনো উত্তেজিতা ধর্ম প্রকাশ করছে? বা পেনটার কি এতে কোনো ধর্ম প্রকাশ করার ক্ষমতা রয়েছে? নেই। কিন্তু সজীব দেহের বা জীব দেহের কিন্তু সেই ক্ষমতাটা রয়েছে, যেটাকেই বলা হয় উত্তেজিতা ধর্ম। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে বিপাক। আমি আগের যে 4টে পয়েন্ট লিখেছিলাম সেই 4টে পয়েন্ট আমি মুছে দিচ্ছি, কারণ 5 নম্বর পয়েন্টটাকে একটু ডেসক্রাইব করতে হবে। আকার, আয়তন, প্রোটোপ্লাজমীয় সংগঠন, বৃদ্ধি, উত্তেজিতা, এগুলো তোমাদের নোট করা হয়ে গেছে আশা করছি। তো আমি মুছে দিচ্ছি এখন এগুলোকে। তাহলে আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে বিপাক। জীবদেহ খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। জীবদেহের ভেতরে সর্বক্ষণ কিছু না কিছু রাসায়নিক বিক্রিয়া ক্রমাগত ঘটেই চলেছে। আমরা খাবার খেলে সেই খাবারটা হজম হচ্ছে, আমরা যে শ্বাসকার্য চালাচ্ছি, শ্বসন হচ্ছে, এবং প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়াকে একসঙ্গে বলা হয় বিপাক।
অর্থাৎ জীবদেহে ক্রমাগত ঘটে চলা প্রত্যেকটি রাসায়নিক বিক্রিয়াকে একসাথে বলা হয় বিপাক। এই বিপাক দু প্রকারের। কি কি? একটি হচ্ছে উপচিতি বিপাক এবং অপরটি হচ্ছে অপচিতিমূলক বিপাক। উপচিতিমূলক বিপাক কি? যে বিপাকের ফলে জীবদেহের ক্ষয়পূরণ হয় এবং বৃদ্ধি ঘটে তাকে বলা হয় উপচিতি বিপাক। এবং অপচিতি বিপাক কি? এর ঠিক উল্টোটা, অর্থাৎ যেই বিপাকীয় রাসায়নিক বিক্রিয়াগুলির ফলে জীবদেহের ক্ষয় হয় তাকে বলা হয় অপচিতিমূলক বিপাক বা জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়। তাহলে উপচিতি বিপাকের ফলে কি হয়? জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় এবং অপচিতি বিপাকের ফলে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে। এবার এই উপচিতি এবং অপচিতি বিষয়টাকে মনে রাখার যে কোনটা কি তার একটা ছোট ট্রিক রয়েছে। কারোরই হয়তো দরকার পড়বে না, তাও আমি বলে রাখছি, যার দরকার পড়বে সে মনে রাখবে এভাবে। এই উপশব্দটা কিসের মধ্যে রয়েছে? উপকার। এবং অপশব্দটা রয়েছে অপকারের মধ্যে। এখন উপকার অর্থাৎ একটা পজিটিভ সেন্স। অবশ্যই উপকার হচ্ছে মানে আমি কিছু সেখান থেকে গেইন করছি বা পাচ্ছি, এটা একটা কি সেন্স? পজিটিভ বা পাচ্ছি, পজিটিভ একটা সেন্স, অর্থাৎ ধনাত্মক ব্যাপার। এবং অপকার জিনিসটা একটা নেগেটিভ সেন্স অবশ্যই। তাহলে ঠিক সেরকমই উপচিতি বিপাকের ফলে কি হচ্ছে? প্লাস, শুষ্ক ওজনের প্লাস হচ্ছে, এবং অপচিতি বিপাকের ফলে শুষ্ক ওজনের কি হচ্ছে? মাইনাস হচ্ছে। এবার আমি ধরছি যে কোনো একটা জীবদেহের কথা ধরছি, সেখানে উপচিতি বিপাকের পরিমাণ আমি ধরি এক্স এবং অপচিতি বিপাকের পরিমাণ ধরছি আমি ওয়াই। যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই হয়, অর্থাৎ উপচিতি বিপাকের পরিমাণ অপচিতি বিপাকের থেকে বেশি হয়, তাহলে কি হয়? যদি আমি ম্যাথমেটিক্যালি জিনিসটাকে দেখাই তাহলে এক্স মাইনাস ওয়াই গ্রেটার দ্যান 0, অর্থাৎ তার সামগ্রিক দেহের বৃদ্ধিটা পজিটিভ থাকছে। উপচিতি বিপাক অপচিতি বিপাকের থেকে বেশি হলে জীবদেহের বৃদ্ধি ঘটে। এটাই আমি বোঝাতে চাইলাম, তাই জন্য এই এক্স ওয়াই এবং অন্যান্য জিনিসপত্র আনা। তাহলে কি? উপচিতি বিপাক অপচিতি বিপাকের থেকে বেশি ঘটলে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। এই উপচিতি বিপাকের যদি কেউ বলে কোনো উদাহরণ দাও, তাহলে কি কি হবে? সালোক সংশ্লেষ, পুষ্টি। উপচিতি বিপাকের তাহলে উদাহরণ কি হচ্ছে? সালোক সংশ্লেষ, পুষ্টি। এবং অপচিতি বিপাকের যদি বলে উদাহরণ দাও, তাহলে কি লিখবো আমরা? শ্বসন, রেচন। এগুলো হচ্ছে অপচিতিমূলক বিপাক। এই জিনিসটা তোমরা নোট ডাউন করে নাও। তোমাদের নোট ডাউন করা হয়ে গেলে আমি তাহলে বিষয়টা মুছে দিচ্ছি এখন। তাহলে আমাদের 5টা পয়েন্ট পড়া হয়ে গেল বিপাক হয়ে যাওয়ার পর। এবার রয়েছে প্রজনন, জীবনচক্র এবং চলনগমন। 6 নম্বর পয়েন্টে রয়েছে প্রজনন। প্রজনন কি? বংশ বিস্তার করা। বংশ বিস্তার করার ক্ষমতা, সেটাই হচ্ছে প্রজনন। খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের নিজেদের মানব দেহের কথা যদি, আমরা মানব সমাজের কথা যদি ভাবি, তাহলে আমাদের ঠাকুরদা ঠাকুমা, তারপরে আমাদের বাবা মা, আমরা তো এইভাবে বংশানুক্রমে আমরা এগিয়ে চলেছি এবং আমাদের বংশ বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেরকম যে কোনো জীব দেহ, মানে ধরো তুমি যদি একটা উদ্ভিদ দেহের কথা চিন্তা করো, তাহলে গাছ হচ্ছে, গাছের ফুল থেকে ফল তৈরি হচ্ছে, ফলের বীজটা আবার মাটিতে এসে নতুন গাছ তৈরি হচ্ছে। তাহলে এইভাবে বংশানুক্রমে আমরা বৃদ্ধি পেয়ে চলেছি এবং আমাদের বংশ বিস্তার ঘটছে। এটাকেই বলা হয় প্রজনন। অর্থাৎ প্রজননের মাধ্যমে নতুন অপত্য তৈরি হচ্ছে এবং বংশ বৃদ্ধি হচ্ছে। কিন্তু এই যে পেনটা বা এই বোর্ডটা, এগুলোর কি প্রজনন করার কোনো ক্ষমতা রয়েছে বা এগুলোর প্রজনন ধর্ম রয়েছে? নেই। এই পেনটা এই একাই এসেছে এবং কালি শেষ হয়ে গেলে আমি এটা কালি ভরবো, তারপর অনেক দিন পুরনো হয়ে গেলে পেনটাকে আমি হয়তো ফেলে দেবো। ইনি কোম্পানিতে একাই তৈরি হয়েছেন এবং ইনি একাই শেষ হয়ে যাবেন। এনার কোনো কিন্তু এর থেকে একটা ছোট পেন আর একটা ছোট পেন এরকম কিন্তু তৈরি হবে না, হয় না? তো ঠিক সেরকম ভাবে
জীবদেহের প্রজনন ঘটে, কিন্তু জড় পদার্থের কিন্তু এই প্রজনন দেখা যায় না। তাই প্রজনন সজীব বস্তুর একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এরপর যেটা আছে সেটা হচ্ছে জীবন চক্র। জীবন চক্র জিনিসটা আমরা সকলেই বুঝতে পারছি, জন্ম হওয়া, জন্মের পর বৃদ্ধি হওয়া, বৃদ্ধির পর বংশ বিস্তার করা এবং শেষে গিয়ে তার মৃত্যু ঘটা। এই পুরোটা একটা সার্কেলের মতো করে ঘুরছে। এই জন্ম, বৃদ্ধি, বংশ বিস্তার এবং মৃত্যু, এই পুরোটা একটা সার্কেল। ঠিক ধর একটা চারা গাছ, আমরা আজকে একটা বীজ কোথাও পুঁতে দিলাম, সেই বীজ থেকে একটা চারা গাছ তৈরি হবে, সেই চারা গাছটা ক্রমে ক্রমে বড় একটা গাছে পরিণত হবে, সেই গাছ থেকে ফল, প্রথমে ফুলে ভরে যাবে, সেই ফুল থেকে তৈরি হবে ফল, এবং সেই ফলের বীজ আবার মাটিতে এসে পড়বে, সেখান থেকে নতুন চারা গাছ হবে। তো এই যে পুরো একটা সার্কেল, এই সার্কেলটাকে বলা হয় জীবন চক্র, যেটা অবশ্যই সজীব বস্তু রয়েছে এবং জীবন চক্র সজীব বস্তুর একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। 8 নম্বর পয়েন্ট, চলন গমন। আমি বাকিটা মুছে দিচ্ছি, কারণ চলন গমন বিষয়টাকেও একটু ডিটেলসে আমরা পড়বো। চলন গমন আমরা পুরো পার্থক্যের মতো করেই জিনিসটা পড়বো। তার আগে মুখে আমরা একটু আলোচনা করে নিই। চলন কি? এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা, সেটাকে বলা হয় চলন। গমন কি? সামগ্রিকভাবে স্থান পরিবর্তন, সেটাকে বলা হয় কি? গমন। তাহলে চলন কি? একটি জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনাকে বলা হয় চলন, এবং গমন কি? সামগ্রিকভাবে জীবদেহের স্থান পরিবর্তন। আমরা খুব সাধারণভাবে বলি যে প্রাণী দেহে চলন গমন দুটোই ঘটে, কিন্তু উদ্ভিদ দেহে শুধুমাত্র চলন ঘটে। এই যে আমরা খুব সাধারণভাবে একটা জেনারেলাইজড ভাবে বলি যে উদ্ভিদ দেহে চলন দেখা যায়, প্রাণী দেহে চলন গমন দুটোই দেখা যায়। তাহলে আমরা চলন এবং গমনের পার্থক্যগুলোকে একটু করে দেখে নিচ্ছি। চলনের ক্ষেত্রে কি ঘটছে? একটি জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা হচ্ছে চলন, গমন হচ্ছে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন। তাহলে চলনের ক্ষেত্রে একটি জায়গায় জীব আবদ্ধ থাকছে, গমনের ক্ষেত্রে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে। অর্থাৎ প্রথম পয়েন্ট যেটাকে আমরা এক্সপ্লেন করব সেটা হচ্ছে আবদ্ধতা। চলনের ক্ষেত্রে একটি জায়গায় জীব আবদ্ধ থাকছে, গমনের ক্ষেত্রে কিন্তু এই আবদ্ধতা ঘটে না, গমনের ক্ষেত্রে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন ঘটবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা। কি ঘটছে? চলনের ক্ষেত্রে এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনা ঘটছে, গমনের ক্ষেত্রে সামগ্রিক দেহেরই কিন্তু সঞ্চালনা ঘটছে। অর্থাৎ চলনের ক্ষেত্রে শুধুমাত্র কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা, গমনের ক্ষেত্রে সামগ্রিক দেহের সঞ্চালনা ঘটছে। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। পারস্পরিক নির্ভরশীলতা কি? চলন যাদের ঘটে তাদের কিন্তু চলন ঘটার জন্য গমন ঘটার কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ আমি যদি একটা জায়গা থেকে হাতটাকে নাড়াবো তাহলে কিন্তু আমার গমনের কোনো প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ চলন ঘটলে গমন ঘটতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু গমন ঘটার জন্য চলন কিন্তু ঘটতেই হবে। অর্থাৎ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একসাথে সঞ্চালিত হয়েই তো আমি স্থান পরিবর্তন করব। অর্থাৎ গমন ঘটলে চলন ঘটবেই, কিন্তু চলন ঘটলে গমন ঘটবে এরকম কোনো কথা নেই, তাই তো? তাহলে 3 নম্বর পয়েন্টটা আমরা পড়ে নিলাম। এবার 4 নম্বর পয়েন্টের ক্ষেত্রে আমরা লিখব যে চলন জেনারেলি সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায়। অর্থাৎ চলন সমস্ত উদ্ভিদের দেখা যায়। গমন কার কার হয়? প্রায় সমস্ত প্রাণীদের দেহে এবং
নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদের দিকে। তাহলে কি হচ্ছে, সমস্ত প্রাণীদের ক্ষেত্রে এখানে ব্যতিক্রম হচ্ছে পরিফেরা, অর্থাৎ পরিফেরা গমন দেখা যায় না প্রাণী হওয়া সত্ত্বেও। তাহলে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে এবং নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদের ক্ষেত্রে। উদ্ভিদ, সেই নিম্ন শ্রেণীর উদ্ভিদের উদাহরণ কি দেব আমরা? ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস। হাতের লেখা হয়তো বুঝতে পারছো না, তাই আমি মুখে বলে দিচ্ছি। কি হচ্ছে, চলনটা সমস্ত উদ্ভিদের দেহেই দেখা যায়, গমন সমস্ত প্রাণীদের ক্ষেত্রে, যার ব্যতিক্রম পরিফেরা এবং নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ যেমন ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাসের দেহে গমন ঘটতে দেখা যায়। এই চলন এবং গমন বিষয়টাকে খুব ভালো করে তোমরা এই বিষয়টার কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও, কারণ ক্লাস 10-এ ওঠার পর যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে তাতেই চলন এবং গমনের বিষয়ে প্রচুর জিনিস তোমাদের পড়তে হবে। তাই 9-এ তোমাদের চলন গমনের যেটুকু রয়েছে সেটাই তোমরা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, একদম নোট করে নাও তোমরা। আশা করছি তোমাদের নোট করা হয়ে গেছে চলন এবং গমনের পার্থক্য। আমি এই কারণেই পার্থক্য করে বললাম, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে কি, চলন একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে ঘটে, গমন নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে সম্ভব নয়। চলনের ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা ঘটে, গমনের ক্ষেত্রে সামগ্রিক দেহের সঞ্চালনা ঘটে। চলনের ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতা কি, চলন ঘটলে গমন ঘটতেই হবে এমন কোনো আবশ্যকতা নেই, কিন্তু গমন ঘটলে চলন ঘটতেই হবে। এবং উদাহরণ কি, সমস্ত উদ্ভিদ দেহে চলন দেখা যায়, সমস্ত প্রাণীদের ক্ষেত্রে ব্যতিক্রম পরিফেরা এবং নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ যেমন ভলভক্স, ক্ল্যামাইডোমোনাসের দেখে গমন দেখা যায়। আজকে আমরা চ্যাপ্টারের এই প্রথম অংশটুকুই পড়লাম, যেখানে আমরা কি কি পড়লাম, জীবন কি কি পড়েছি আমরা সংজ্ঞাটা, বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, অভিব্যক্তি ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে বলা হয় জীবন। যদিও আমি কি বলেছি তোমাদের যে জীবন এতটাই কমপ্লিকেটেড একটা বিষয় যেটাকে একটা লাইনের মধ্যে সংজ্ঞায়িত করা যায় না, তাও এটা তোমাদের সাঁতরার বইতে লেখা আছে এবং এটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, কারণ কিছুটা আমরা এর থেকে বুঝতে পারছি। এবার বৈশিষ্ট্যগুলো কি কি সেটা আমরা বললাম, কিভাবে সজীব বস্তু এবং জড় বস্তুর পার্থক্য করে। সজীব বস্তু জড় বস্তুর পার্থক্য করলাম আমরা আজকে, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের। তারপরে আমরা সেই পার্থক্যের বিষয়গুলো থেকে সজীব বস্তুর বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে নিলাম এবং উপচিতি বিপাক, অপচিতিমূলক বিপাকও পড়লাম, সমস্ত কিছু পড়লাম এবং শেষে আমরা চলন গমন পড়ে নিয়েছি। তাহলে আজকে আমরা চ্যাপ্টারের অনেকটা ইম্পর্টেন্ট পার্ট পড়ে নিয়েছি। বাকি বিষয়টা আমি তোমাদের পরের ভিডিওগুলোতে পড়িয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যাপ্টারে যতটা আজকে পড়ালাম ভালো করে পড়বে, আশা করছি তোমরা নোট ডাউন করে নিয়েছো। কোথাও কোনো অসুবিধা থাকলে বা বুঝতে অসুবিধা হলে সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই ডাউটটাকে ক্লিয়ার করে দেওয়ার, সেই কনফিউশনটাকে পরের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার। কোনো প্রশ্ন থাকলে আমায় জানাবে। পরের দিন আমরা বাকিটুকু পড়বো, পুরোটা পড়া হবে না কারণ অনেক বড় চ্যাপ্টারটা এবং আমি একদমই তাড়াহুড়ো করে পড়াতে চাইছি না, কারণ 9-এর লাইফ সায়েন্সটা ভালো করে বোঝাটা খুব দরকার। তো পরদিন আমরা পড়বো এবং আমরা আজকে যতটা পড়লাম সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর করবো। ততদিন তোমরা ভালো করে পড়াশোনা করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তার থেকেও বড় কথা যেটা এখন, সেটা হচ্ছে খুব সাবধানে থাকো, সতর্কভাবে থাকো এবং মাস্ক পরো বাইরে কোথাও গেলে। এখন গরমকাল পড়ে গেছে তাই বেশি করে জল খাও, নিজের খেয়াল রাখো আর পড়াশোনাটা করো। টাটা।